আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বিশ্বকাপ নিয়ে আমাদের আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়ারে আপনাদের সঙ্গে আছে আমি তাহমিদ অমিত। আমরা বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে দাঁড়িয়ে আছি। ক্রমশই দলের সংখ্যা কমে যাচ্ছে, একই সঙ্গে কিন্তু বাড়ছে বিতর্ক। ভিএআর নিয়ে অনেক কথা হচ্ছে। লিওনেল মেসি যেখানে লাল কার্ড দেওয়া হয়নি সেখানে ভালোদানকে কেন সেই লাল কার্ড দেওয়া হচ্ছে, বিতর্ক হচ্ছে। একদম নাকের ডগায় বেঁচে গেছে ইংল্যান্ড। আরেকটা দলের সেই জায়গা থেকে আমরা সেই যে কথা বলছিলাম আসলে জার্মানির কথা, জার্মানির বিদায় নিশ্চিতভাবে এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন হয়ে আছে। সেখানে ইংল্যান্ডকে নিয়েও কিন্তু যারা ইংল্যান্ডের সমর্থক ছিলেন তারাও কিন্তু চিন্তার ভাঁজ ছিল সেই জায়গাটিতে। অন্যদিকে মেসির আর্জেন্টিনা তৈরি হচ্ছে তাদের রাউন্ড অফ 32 ম্যাচের জন্য। সেখানে মায়ামিতে তারা প্রস্তুতি নিয়েছে। আমরা সেখানেও দেখেছি অনেক কথা হয়েছে। মেসির আর্জেন্টিনা যখন মায়ামিতে এসেছিলেন কানসাস শহর থেকে, সেখানে বিমানবন্দরে অনেকগুলো ঘটনা ঘটেছে। চেকিংয়ের নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে বলা হচ্ছে, যদিও এটা খুব স্বাভাবিক ঘটনা, তবুও মেসি বলে কথা, তাই তো আলোড়ন চারদিকে। আমরা সেই মেসির শহরে যেতে চাই। আমাদের সেখানে সহকর্মী আছেন মুজনিবিন তারেক। সেই মায়ামিতে, মেসির শহর বলা হচ্ছে মায়ামিতে, আমরা জানি মায়ামিতেই মেসি খেলেন। সেই জায়গাটার জন্য ওই জায়গার আলোড়নটা একটু অন্যরকম এবং প্রায় আমরা শুনেছিলাম রিপোর্টে 50,000 দর্শক নাকি টিকিট ছাড়াই আর্জেন্টিনার ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। জানি না কি হবে সেই জায়গাটায়। আমরা কথা বলতে চাই সেই মুজনিবিন তারেকের সাথে। তারেক, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন স্টেডিয়াম, হার্ড রক স্টেডিয়াম, যদি আমি ভুল না করে দেখি এটা নিশ্চয়ই সেই জায়গাটা। যদিও আপনার পেছনে কিন্তু একটু শুনশান নিরাপত্তায় দেখা যাচ্ছে। কেমন দেখছেন ওই ভাইবটা আর্জেন্টিনার মেসির মায়ামিতে? অমিত, আমি এখানে এসেছি, সকালে গিয়েছিলাম লিওনেল মেসির ইন্টার মায়ামির যে স্টেডিয়াম, স্টেডিয়াম বলা হয় সেখানে, এবং সেই স্টেডিয়াম ঘুরে দেখলাম এবং সেখানেও আর্জেন্টিনার প্রচুর সমর্থককে কিন্তু আমরা দেখেছি। তারা মেসির স্টেডিয়াম সেই জন্যই গিয়েছিলেন, আমাদের মতোই আর কি, যে স্টেডিয়ামটা কেমন সেটা দেখার জন্য। তো সেখানেও সেই ক্রেজটা দেখেছি যে মেসি একজন ফুটবল তারকা কিভাবে আসলে সমর্থকদের টানতে পারেন, সেটা স্টেডিয়াম দেখার জন্য হোক, ম্যাচ দেখার জন্য হোক। এই জিনিসটাই চিন্তা করছিলাম যে ব্র্যান্ডিং এর জায়গাটায় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, তাদের মতো তারকারা কতটা ইম্প্যাক্ট ফেলেন ফুটবলে। এবং আপনি যেটি বলছিলেন যে শুনশান নিরাপত্তা, হ্যাঁ, আজকে ম্যাচের আগের দিন আমি আমার পেছনে হার্ড রক স্টেডিয়াম, এখানেই আর্জেন্টিনাকে রাউন্ড অফ 32 ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং তার আগে এখানে বেশ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং সাথে বজ্রপাত। আমি এটাও চিন্তা করছি যে এই বৃষ্টি দিন শেষে, কাল ম্যাচ শেষে কার চোখের পানি হবে, আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে? মেসির শেষ বিশ্বকাপ নাকি কেপ ভার্দের চমক থামবে এখানে, সেটি দেখছিলাম। এবং এই ম্যাচে একটু কিছুক্ষণ পর আমার এই পেছনে এই হার্ড রক স্টেডিয়ামে এখানে কিন্তু দু দলের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। কেপ ভার্দের দল, তারা যুক্তরাষ্ট্র সময় 3:45 দুপুর তারা এখানে শুরু করবে। এর পরের স্পটে কিন্তু আর্জেন্টিনার দল এখানে প্রেস কনফারেন্স করবে এবং আর্জেন্টিনা দল তাদের আজকে ম্যাচ পূর্ব অনুশীলনটা করবে। সেটি হচ্ছে মেসির সেই ইন্টার মায়ামির যে স্টেডিয়ামে, এবং প্রথমবারের মতো কানসাসের বাইরে অন্য কোনো শহরে তারা কিন্তু অনুশীলন করছে। অমিত, তারেক আমাদের সঙ্গে থাকবেন। আপনার একটা রিপোর্ট আপনি যেটা পাঠিয়েছেন কিছুক্ষণ আগে, ওখানকার অবস্থা একটু দেখতে চাই। আপনার কথার সাথে রিপোর্টের মেলে কিনা আমরা একটু দেখিয়ে এসেছি। দর্শক আমাদেরকে সেই মায়ামি স্টেডিয়ামের গল্প এবং মেসিদের আর্জেন্টিনার সেই খবর সবশেষ জানিয়েছিলেন মুজনিবিন তারেক। আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসতে চাই। কড়া রোদ আর সমুদ্র সৈকতের চেনা গল্পের বাইরে মায়ামির নতুন গন্তব্য এখন এই চেস স্টেডিয়াম। একসময় যেখানে ছিল পুরনো লকহার্ট স্টেডিয়াম, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 21,550 আসন বিশিষ্ট এই আধুনিক ফুটবল দুর্গ। প্রথমে ডিআরভি পিএনকে স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করলেও 2024 সালের শুরুতে ব্যাংকিং জায়ান্ট চেজ এর সাথে অংশীদারিত্বে এটি নতুন রূপ পায় চেস স্টেডিয়াম নামে। কিন্তু এই স্টেডিয়ামের আসল জাদু লুকিয়ে আছে এর ঘাসের প্রতিটি ডগায়। যখন ফুটবল জাদুকর লিওনেল মেসি এই মাঠে পা রাখেন, তখন গ্যালারির গোলাপি সমুদ্র মেতে ওঠে অভূতপূর্ব উল্লাসে। লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাদের উপস্থিতিতে এই চেস স্টেডিয়াম রূপ নিয়েছে ইন্টার মায়ামির প্রাণকেন্দ্রে। মায়ামিতেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার প্রথম নকআউট ম্যাচ। মেসি মার্টিনেজদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দে। এই শহরেই ঘাঁটি গেড়েছে আর্জেন্টাইন সমর্থকরা। সেই সুযোগে মেসির ক্লাব মাঠ ঘুরে দেখতে হাজির বেশ কিছু আর্জেন্টাইন। Afternoon they will come. Yeah, Messi and the whole team, Argentina. Yes, I hope. So I want to say hi to Bangladesh, everyone.
Thank you for support Messi and Argentina. I'm here in Inter Miami and he play Messi. Come on Argentina. Messi decía en español. Sí, sí, argentino juega en Inter de Miami. মূল স্টেডিয়ামের পাশেই সুবিশাল ট্রেনিং গ্রাউন্ড, যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমোসের হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে দিয়েছিলেন প্রাণ, আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি দিয়েছেন পূর্ণতা। সব মিলিয়ে ফুটবলের নতুন রোমাঞ্চ খুঁজে পেতে আসতে হবে মায়ামির এই চেস স্টেডিয়ামে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আমরা মুজরিমিন তারেকের সেই মায়ামির কথা, আর্জেন্টিনার কথা জানতে পারছিলাম। সেই মুজরিমিন তারেক আমাদের সঙ্গে এখনও আছেন। তারেক, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন, আপনি বলছিলেন যে গোলাপি সমুদ্র, মানে সমুদ্রকে আপনি গোলাপি বানিয়ে দিচ্ছেন, এবং আপনি দেখছিলাম আপনারা ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে আপনি গোলাপি জামা পরেছিলেন। মানে অন্য কারণ আছে নাকি, গোলাপি হয়ে গেছেন নাকি আপনারা সবাই মানে ওই জায়গাটায়? মানে এই মুহূর্তে মায়ামি বা ইন্টার মায়ামির জন্য মায়ামি শহরটার যদি নতুন পরিচিতি বলেন, এর আগে আমরা দেখেছি যে এখানকার বিচ বা সমুদ্র সৈকত বা এখানকার তাপমাত্রা অনেক আমরা বিভিন্ন মুভিতে দেখেছি মায়ামির। সেই পরিচিতির বাইরে এখন এই মায়ামির নতুন পরিচিতি কিন্তু ইন্টার মায়ামি এবং লিওনেল মেসি। তো লিওনেল মেসির তার ক্লাবের জার্সি যেহেতু গোলাপি, সেই হিসেবে গোলাপি শার্ট পরা যেতেই পারে। এটা যেহেতু বিশ্বকাপের বাইরের একটা স্লট বা প্লট আপনি যাই বলেন, সেই হিসেব করে কিন্তু পিঙ্কটা পরা যেতেই পারে। এবং এই শহরে আমরা কালকে গিয়েছিলাম নর্থ বিচে, যেখানে এবং প্রত্যেকটা বিচে আপনি যাবেন আর্জেন্টিনা, তারা কিন্তু তাঁবু গেড়ে সমুদ্র সৈকতে এবং তারা তাদের মতো করে আনন্দ ফুর্তি, যেটা সবসময় তারা করছেন। এর আগে কানসাসে দেখেছি, ডালাসে দেখেছি, তবে এই মায়ামিতে তাদের আবেগটা নিঃসন্দেহে বেশি, যেহেতু এটা মেসির শহর। এখন মেসি এই ক্লাবে খেলেন এবং তারা অনেকটা নিজেদের শহর মনে করছেন যে হ্যাঁ, এটা আমাদেরই শহর। বুয়েনোস আয়ার্সে যদি ম্যাচটা যেরকম হতো, তারা ঠিক যে একই শহর ফিলটা মনে করতে শুরু মায়ামিতে করেছেন, নিচ্ছে। সেই গোলাপি শার্ট থেকে আপনি নীলেও চলে আসছেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে রাতে যেটা ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই তাকিয়ে আছে সে পর্তুগাল ক্রোয়েশিয়ার দিকে। লুকা মদ্রিচ বলেন, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, যে কোনো একজনকে বিদায় নিতে হবে, মানে সেই ভাইবটাও নিশ্চয় পাচ্ছেন এখানে বিশ্বকাপের। নিঃসন্দেহে অমিত, ফুটবলটা এরকমই, কখনো আপনাকে হাসাবে, আনন্দ দেবে, আবার কখনো কাঁদাবে। আজকে রাতটা কোনো একটা পক্ষকে কাঁদতে হবে, বুড়ো হাড়ের ভেলকি কোনো একটা থেমে যাবে। যেটা হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো, অথবা হতে পারে সেটা লুকা মদ্রিচ। এবং সবচেয়ে বেশি কঠিন সময়ে থাকবেন, কঠিন সময় পার করবেন যারা রিয়াল মাদ্রিদ সমর্থক, যারা একসময় এই দুইজনের হয়ে গলা ফাটিয়েছেন। আপনি নিশ্চয়ই মনে আছে 2012 থেকে 2018 পর্যন্ত এই দুইজন রিয়াল মাদ্রিদের সোনালী সময় যদি বলা যায়, সেই সময়টা তারা রিয়ালের জার্সিতে খেলেছেন এবং আমার যদি ভুল না হয়ে থেকে 12টা শিরোপা জিতেছেন তারা, এবং তার মধ্যে 4টা চ্যাম্পিয়ন্স লিগ ছিল। এখন তারা দুজন আজকে একে অপরের প্রতিপক্ষ, দুজন খেলবেন জাতীয় দলের জার্সিতে এবং দুজনেরই শেষ বিশ্বকাপ। এর আগে ক্রোয়েশিয়ার হয়ে 2018 বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন মদ্রিচ এবং শেষ পর্যন্ত শিরোপাটা যেটা হয় নাই, এটা তার শেষ প্রচেষ্টা, শেষ ধাপ হতে পারে। CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি যদিও ইউরো জিতেছেন, কিন্তু তার শেষ বিশ্বকাপ, একদম যে একটা প্লেয়ারের শেষ কাঙ্ক্ষিত যে ট্রফিটা হতে পারে, সেটা শেষ চেষ্টাটা তিনি করে যাচ্ছেন। এবং এই ক্রোয়েশিয়ার ম্যাচের আগে তিনি শেষ বার্তাটাও দিয়ে রেখেছেন যে ম্যাচটা জিততে হবে। এবং এই জায়গায় দিন শেষে রোনালদো নাকি মদ্রিচ, কে কাঁদবেন বা কার ভক্তরা কাঁদবে আর কে হাসবে, এটা কিন্তু ডিসাইডেড হবে। যদি আমি এখন মায়ামিতে আছি, এখানে মেসি ভাইভ, কিন্তু সেই ম্যাচটি টরন্টোতে হবে, সেখানে নিশ্চয়ই এই দুই দলের বা এই দুই ফুটবলারের ভক্তরা তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং যারা রিয়াল সমর্থক, তারা আসলে একটা কঠিন সময়ের মধ্যে আছে, এটা বলা যায় যে তারা হয়তো চাচ্ছেন না যে কেউই, দুজনই থাকুক এই ওয়ার্ল্ড কাপে, প্রিয় তারকা দুজন, কিন্তু দিন শেষে একজনকে বিদায় নিতে হবে। তবে সেই জায়গায় পর্তুগাল কিছুটা হলেও এগিয়ে থাকবে এবং ক্রোয়েশিয়া তারাও ভালো করছে, কিন্তু দলের ভারে বা ফুটবলারদের নামে সবকিছু মিলে যদি হিসেব করা যায়, পর্তুগাল কিছুটা হলেও এগিয়ে থাকবে। ক্রিস্টিয়ানো রোনালদো তার জন্য এই বিশ্বকাপটা খেলতে চায়, ট্রফিটা নিতে চায় এবং সেই দলের তারকাবহুল দল, যদিও গ্রুপ পর্বটা খুব একটা ভালো হয় নাই, তবে এই নকআউটে নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, অ্যাটলিস্ট এই বিশ্বকাপে টিকে থাকবে। যেটা আমরা বলি যে ব্র্যান্ডিং, বড় ব্র্যান্ড, মেসি, রোনালদো, নেইমার, এই তারকাগুলো টিকে থাকবে। এটা যেরকম ফুটবল বিশ্ব চায়, ফিফা চায়,
ফুটবল সমর্থকরাও কিন্তু এটা চায়। তারেক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনি যেটা বলছে বুড়ো হারে বেলকি, আমি কিন্তু রোনালদোকে বুড়ো হারে বেলকি বলতে চাই না, 41 বছরের কিশোর বললে বোধহয় ভুল হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কালকে আপনার জন্য বড়দিন অপেক্ষা করছে, এই নিয়ে আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা যেটা বলছিলেন মুজনিবিন তারেক, সেখানকার কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে নিয়মিত যারা অতিথি থাকেন তারা আছেন, অতিথিরা আছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই আমরা সেই জায়গাটিতে। আমাদের সঙ্গে যেটা হয়, নিয়মিত যিনি আছেন আহমেদ বিন পারভেজ, তিনি থাকেন, তিনি আজকেও আছেন এই সিটটাতে তিনি আছেন, কিন্তু আমার এখানে যিনি ছিলেন সামি, সেই জায়গায় আমার পরিবর্তন হয়েছে। আমি আজকে এসেছি, নিশ্চয়ই পরদিন সামি আপনাদের কাছে চলে আসবে, কিন্তু পারভেজ ভাইয়ের পরিবর্তন হয়নি। পারভেজ ভাই, এই যেটা বললেন 41 বছরের কিশোর ক্রিশ্চিয়ানো রোনালদো, আপনারও বোধ হয় তাই, এই সেটের জন্য অন্তত। আপনারা যেটা বলছিলেন যে রোনালদোর কথা যেখানে শেষ করলেন মানে তারেক, কি বলবেন ওই জায়গাটায়, যে আমাদের কি সৌভাগ্য এই প্রজন্মে যে রোনালদোর মতো ফুটবলারকে বা মদ্রিজের মতো ফুটবলারকে আমরা একটা বিশ্বকাপ এখানে এসেও দেখতে পাচ্ছি, যেখানে রোনালদো খেলছেন, মেসি খেলছেন, নেইমার খেলছেন, মানে অন্যরকম একটা আবহ বলা যায়। না, আমার কাছে তো মনে হয় যে আমরা খুবই লাকি যে এরকম একটা জেনারেশনকে আমরা দেখতে পেরেছি, যেখানে এতগুলো তারকার নাম বললেন, তার মধ্যে আসলে মডরিচের নামটা খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু তিনিও কিন্তু একজন ব্যালন ডিওর উইনার। যখন রোনালদো এবং মডরিচ নামবেন একে অপরের বিরুদ্ধে আজকে, তখন 6টা ব্যালন ডিওর একসঙ্গে, রোনালদোর 5টা, মডরিচের 1টা। ট্রফির কাউন্টটা তারেক ভাই বলেই দিয়েছেন, সব মিলে 12টা টাইটেল তারা জিতেছে একসঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে। সো এই যে একটা গ্লোরি নিয়ে তারা আসছেন একেবারেই তাদের ক্যারিয়ারের শেষ ভাগটায় এসে, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটার অন্যরকম একটা মাহাত্ম্য রয়েছে। শুধুমাত্র একটা রাউন্ড অফ 32 গেম হয়তো সেটা না, কারণ ক্রোয়েশিয়া তারা গত 2 আসরের খুবই ভালো পারফর্মিং একটা টিম, 18 সালে ফাইনালে গিয়েছে এবং গত বিশ্বকাপে তারা থার্ড হয়েছিল। সো সেই জায়গা থেকে তাদের কিন্তু একটা রেপুটেশন বাঁচানোর লড়াই আছে, যদিও ওই গ্রুপ পর্বে কিন্তু শেষ ম্যাচটা জেতার আগ পর্যন্ত তাদের আসলে রান অফ 32-তে আসাটাই নিশ্চিত ছিল না। সো তাদের উপর একটা চাপ থাকবে। তবে যেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি ক্রোয়েশিয়ার, যে লুকা মডরিচ তিনি আসলে পুরো ম্যাচ খেলতে পারছেন না, 3টা ম্যাচেই আমরা দেখেছি তাকে কিন্তু সাব আউট করা হয়েছে। কিন্তু রোনালদো যেটা বললেন, এজ 41, ফিজিক পারফেক্ট, কন্ডিশন পারফেক্ট, তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচই 90 মিনিটস খেলছেন। সো তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে পর্তুগাল সমর্থকদের, এটা চিন্তা করাই যায়। আপনার পাশে একজন পর্তুগাল সমর্থক, জার্সিটা দেখে আমরা সব পরিচয় জানতে চাই, আপনার পরিচয়টা যদি দেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিমউদ্দিন আহমেদ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং বলতে পারেন আমি একজন পর্তুগাল সমর্থক। এবং আপনার পরিচয়? আসসালামু আলাইকুম, আমি অভিষেক দাস আকাশ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং আমি আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনার সমর্থক? এক্স্যাক্টলি। ওকে, যাক, আর্জেন্টিনার সমর্থক পাওয়া যাবে পারভেজ ভাই। আমরা প্রায় প্রতি শোতেই আর্জেন্টিনার সমর্থক পেয়ে যাই। আমি জানি না উনি অরিজিনাল কার সমর্থক, মানে সেটা হচ্ছে যে এই যে প্রজন্মের কথা যেটা আমি বললাম, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওই যে সেলিব্রেশনটা শুরুটা আমরা দেখি ফুটবলে না, মানে অন্যান্য স্পোর্টসে, ইভেন ক্রিকেটেও আমরা দেখি সেলিব্রেশন। ওই যে সেলিব্রেশনটাকে একটা প্রজন্মের ব্র্যান্ডিং বানায় ফেলা, রোনালদো বোধহয় এই সেলিব্রেশনের জন্য অনেকদিন বেঁচে থাকবেন। আসলে রোনালদোর এটা শেষ বিশ্বকাপ, এটাও এখন পর্যন্ত ঘোষণা ক্রিস্টিয়ানো রোনালদো করেন নাই এবং আমিও মানতে নারাজ। আপনি যেহেতু বললেন যে 41 বছরের কিশোর, সো রোনালদো 2030 বিশ্বকাপ পর্তুগালে হবে, এটা খেলবে কি খেলবে না এখনো কিন্তু সে ডিসাইডও করেনি, সে কোথাও ঘোষণাও দেয়নি। সো আমি একজন 45 ইয়ার্সে যে আপনি তার রিসেন্ট পারফরমেন্স দেখেন, লাস্ট আপনি যদি দেখেন তার সৌদি প্রিমিয়ার লিগের পারফরমেন্স, হি ইজ স্টিল স্কোরিং। এবং এই ওয়ার্ল্ড কাপে হয়তোবা এখন পর্যন্ত সে সেকেন্ড ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে 2টি গোল দিয়ে হয়তোবা আই এম ব্যাক বলে সেই একটি বিতর্ক মানে তৈরি হয়েছিল, এরকম যে পরবর্তী ম্যাচে সে আবার কলম্বিয়ার সাথে খুব একটা ভালো খেলতে পারে না, এরকম আমরা দেখেছি। কিন্তু আসলে আপনারা যদি দেখেন ফার্স্ট থেকেই রোনালদো কিন্তু এই বিতর্কগুলো নিয়েই রোনালদো হয়েছে। যে সেলিব্রেশনটা আপনি যেটা বললেন যে একটা পুরা জেনারেশনের ট্রেডমার্ক হয়ে গেছে, কোনো কিছু ভালো হলে তারা একটা সেলিব্রেশন দেয়। এই ট্রেডমার্কটা কখন ওই রোনালদোর এই জেতার কারণেই হয়েছে। তিনি সবসময় আমরা দেখেছি যে সবসময় একটা মিডিয়ার ক্রিটিসিজম অথবা ফ্যানদের ক্রিটিসিজম বা অন্য কোনো ভালো প্লেয়ারের ভক্তদের ক্রিটিসিজমের শিকার হয়, তবু সে মাঠের মধ্যেই তার জবাব দেয়। এবং ডন কার্লো অ্যানচেলোত্তি একবার বলেছিল যে সে ক্রিশ্চিয়ানো রোনালদো তখনই সব থেকে বেশি ভয়ানক যখন সে লাস্ট ম্যাচে স্কোর করে না। অ্যান্ড ইউ রিমেম্বার লাস্ট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ডিডন্ট স্কোর, অ্যান্ড টুডে ইজ দ্য গেম, অ্যান্ড ইনশাআল্লাহ উই আর হোপিং দ্যাট। অভিষেক কি বলছে, মানে আমাকে একটু তথ্য যদি বলেন আপনি, উনি কি অরিজিনাল পর্তুগালের সমর্থক? আই এম ডাউট অ্যাকচুয়ালি বিকজ বেসিক্যালি হচ্ছে আমি সত্য কথা বলতে রোনালদো আসলে অনেক টপ নচ প্লেয়ার, এটা আমি আর্জেন্টিনা ফ্যান, বাট এটা এগ্রি করতে হবে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে
আমি যদি আর্জেন্টিনার প্রসঙ্গে একটা জিনিস আসি, যে আর্জেন্টিনা যে দলগত একটা জিনিস খেলে, যা মেসির একটা প্রাণ আছে আর্জেন্টিনা, ফারিস ভাই ঘুরে ফিরে সে আর্জেন্টিনায় গেছে। হ্যাঁ আমরা শুনিনি সেই বিষয়টা। যে মেসির একটা প্রাণ আছে, যে মেসির জন্য সবাই লড়ে, সেই জিনিসটা আমরা পর্তুগালে কখনোই দেখি না। যে পর্তুগালের মতো একটা টিমে যে রোনালদো আছে, অবশ্যই রোনালদোর যে সাপোর্টটা পাওয়ার দরকার সেই সাপোর্টটা আমরা কখনোই দেখি না। আমরা যদি ফার্স্ট ম্যাচ চিন্তা করি, আমি ফার্স্ট ম্যাচেও কিন্তু সেটা দেখি নাই, এবং লাস্ট ম্যাচে একটু চেঞ্জ আসছে, বাট তাও মানে টোটাল চেঞ্জ না। আমরা বলবো চেঞ্জ আসতেছে, বাট এখনো আমি শিওর না যে কোস্টারিকার সাথে যে ম্যাচ, এই ম্যাচ কি হবে, কারণ আন্ডারডগ টিম বলতে কিছু নাই, এবং ক্রোয়েশিয়া ইজ মানে ওএমজি অনেক ভালো টিম। আমরা সে অভিষেক আরো নিয়ে পর্তুগাল নিয়ে এসে আলোচনা করতেছি, কিন্তু গতকালের ম্যাচে রাতের ম্যাচে যেতে চাই ওএমজি সেই জায়গাটা সব থেকে বড় যে ঘটনাটা আমরা দেখেছিলাম, সেই ডিবেটটার জায়গায় আমরা সেনেগালের সেই পেনাল্টিটার জায়গায় আমরা আসলে দেখতেছি একটা ছবি যদি আমরা দেখতে চাই, সেখানে পরিষ্কার হবে বিষয়টা। এটা অনেকক্ষণ রেফারি সময় নিয়েছেন, সম্ভবত এই বিশ্বকাপের সব থেকে ভিআর চেকের বোধহয় লম্বা সময় নেওয়া হয়েছে সিদ্ধান্তটা। তারপর যেটা হয়েছে, আপনি কি বলবেন? আমরা যদি একদম দেখতে চাই, ওই জায়গাটাই টাচ করেছিল, দেখার চেষ্টা করেছেন, বল বাইরে চলে গেছে, সেই জায়গাটা আপনার ব্যাখ্যাটা কি দাঁড়াবে ওই জায়গায়? এইটার পরিস্থিতিটা আসলে খুবই করুণ ছিল সেনেগালের জন্য, কারণ তারা এই ম্যাচটাতে বেলজিয়ামের এগেনস্টে 85 মিনিট পর্যন্ত 2-0 এগিয়ে ছিল। তারপর শেষ ভাগটায় এসে লাস্ট 5 মিনিটে সামহাও বেলজিয়াম 2টা গোল দিয়ে ম্যাচটা কিন্তু এক্সট্রা টাইমে নেয়, এবং এক্সট্রা টাইমের প্রায় শেষ ভাগে গিয়ে যখন 116-17 মিনিট চলছে বা এরকম সময় হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যেখানে যিনি ডিফেন্ডার আছেন লামিন কামারা, তিনি বলটাকে ক্লিয়ার করার চেষ্টা করছিলেন বক্সের ভেতরে, পেনাল্টি এরিয়ার ভেতরে, এবং পেছন থেকে টিলেমেন্স চলে এসেছিলেন, তার বা পাটা সামনে বাড়িয়েছেন বলটা ধরার জন্য। আনফর্চুনেটলি যেটা হয়, ওই কামারার যেই ট্যাকেলটা সেটা টিলিমেন্সের পায়ে লেগে যায়। ইনিশিয়ালি কিন্তু রেফারি এই সিদ্ধান্তটা পেনাল্টি দেননি, পরবর্তীতে ভিআর রেফারিকে রেফার করে এই ফ্রেমটাই দেখিয়েছে, এবং তাকে বলা হচ্ছিল যে বলের উপর ডিফেন্ডারের কোনো টাচ নেই, সরাসরি তিনি টাচ করেছেন ওই অপোনেন্টের পায়ে, সুতরাং সেই হিসেবে কিন্তু উনি যখন যাচ্ছেন তখন তো তিনি আসলে ওই মানে ওই প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য যাননি, তাকে বলটাই ক্লিয়ার করতে চেয়েছেন, বল ক্লিয়ার করতে যাচ্ছেন। তার আইসাইটের মধ্যেও টিলিমেন্স ছিলেন না, তিনি পাটা যখন মুভ করা শুরু করেছেন সেই সময় টিলিমেন্স এসেছেন। তো সেই কারণে আমি বলবো যে কামারা অনেক আনলাকি, কিন্তু রুল বুক আসলে এটাই বলে যে আপনি যখন বলে পাস করতে পারবেন, আপনি যে কোনো একটা ডিসিশন নিতে পারতেন। তো রেফারি যদি নিজে সিদ্ধান্ত নেওয়ার রাইটটা রাখতেন, আমার মনে হয় তিনি নো পেনাল্টিটাই দিতেন। সেই ক্ষেত্রে অন্তত সেনেগালের সুযোগ থাকতো টাই ব্রেকারে যাওয়ার। এবং এই পরিস্থিতির একটা দুঃখজনক ব্যাপার এটাও যে অ্যাফকন যেটা হয়েছে বছরের শুরুতে, সেখানেও মরক্কোর এগেইনস্টে একেবারেই এরকম এক্সট্রা টাইমের শেষ ভাগে গিয়ে একটা পেনাল্টি বিতর্ক নিয়েই সেনেগাল কিন্তু সিমিলার একটা সিচুয়েশনে পড়ে তারা 16 মিনিটের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিল, এবং পরবর্তীতে তাদের ডিসকোয়ালিফাই করা হয়। 1-0 গোলে লিডে থাকার পরেও তাদেরকে কিন্তু বিজয় ঘোষণা না করে মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে। সো বেশ কিছু ব্যাড লাকের সাক্ষী সেনেগাল হয়েছে এই বছরটায় বলা যায়, এবং আমার কাছে মনে হয় যে একটু ব্যাড লাক তাদের যে বেলজিয়ামের সঙ্গে ম্যাচটা তাদের এইভাবে হারতে হয়েছে। ফাহিম কি বলবেন যে এই ম্যাচ নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ, দেখেছি। মানে দুই, আমি যদি বলি 2-0 আগে থাকার পর মনে হচ্ছিল কি তারা একটু ডিফেন্সিভ খেলছে, জায়গা করে দিচ্ছে এরকম? আসলে সেনেগাল যদি দেখি, বেলজিয়ামের সাথে আপনি যদি টিম ডেপথ নিয়ে কথা বলেন, বেলজিয়াম ইজ ফার বেটার, মানে ওয়ে বেটার দেন ইন টার্মস অফ নেমস, ইন টার্মস অফ নেমস। সেদিক দিয়ে সেনেগাল যখনই ফার্স্ট গোল একটা করে ফেলেছে, তখন আপনি যদি বড় টিমদেরও এগেইনস্টে যারা খেলতেছে এখন, তাদের মেন্টালিটি একটু এটা থাকা স্বাভাবিক যে আমরা একটু 11 ম্যান ডিফেন্সিভ খেলবো বা এরকম। যখন তারা 2টা গোল পরপর দিয়ে দিয়েছে, সেখানে it was almost sealed that Senegal was going to win, and unfortunately আমি খুব কষ্ট পেয়েছি বলতে গেলে, কারণ সেনেগালের জন্য খারাপ লেগেছে। বেলজিয়াম ইজ আ ভেরি গুড টিম আনডাউটলি, বাট স্টিল খুব কষ্ট পেয়েছে লাস্ট মোমেন্টে এরকম একটা টিম এত ভালো একটা এফোর্ট দিয়ে, মানে যখন তারা ধরে রাখতে পারলো না তাদের পজিশনটা, এবং লাস্টে এই পেনাল্টির বিতর্ক যেটা বলেছেন, এটা অবশ্যই বিতর্কিত, এবং ফিফায় এরকম পেনাল্টি বা ভিএআর বিতর্ক এবার প্রথম থেকেই আমরা দেখছি। যদি বলে আমাদের মেসির সাথে একটু এরকম একটা বিতর্ক হয়েছে, মেসি আর্জেন্টাইন ম্যাচে, সেখানে কেন সেটা পেনাল্টি হলো না, হ্যাঁ আলজেরিয়ার সাথে, তো এরকম বিতর্ক অনেক কথা আজকে গত ম্যাচেও আসছে সেই ঘটনাটা। তো এইভাবেই আমি বলবো যে সেনেগালের ব্যাড লাক অনেক অনেক বেশি ব্যাড লাক, বাট দে অ্যাকচুয়ালি প্লেড ভেরি ওয়েল। মানে তারা আসলেই এবার আফ্রিকান টিমগুলো, অ্যাফকন টিমগুলো কি মানে এত ভালো খেলছে, এটা চিন্তা করাই যায় না। মানে তারা কখনোই আন্ডারডগস না, বা তারা কখনোই মানে তাদেরকে কোনো আর মানে ছেড়ে দিয়ে কথা বলার আর মানে তারা সুযোগ দিচ্ছে না। তারা বুঝিয়ে দিচ্ছে যে এখন স্প্যানিশ ফুটবলের সাথে, ল্যাটিন ফুটবলের সাথে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট আফ্রিকান ফুটবল, ইউ হ্যাভ টু টক অ্যাবাউট অ্যাফকন।
অভিষেক মানে যে জায়গাটা বলছিলেন যে ভিআর নিয়ে অনেক ডিবেট হচ্ছে, তাহলে কি মানে মানুষের যে চিন্তা, আমরা আমরা ক্রিকেটেও দেখি যে এখানে কথা আসে, রিভিউ নিয়ে অনেক কথাবার্তা আসে যখন আমরা প্রযুক্তি ব্যবহার করেন, সেই জায়গাটায় কি আসলে একটা ডিবেট থেকে যাচ্ছে ভিআর? ডেফিনেটলি এটা আসলে মানে মিথ্যা কিছু বলার কিছু নাই, এটা আসলে ফিফা এবার যেভাবে চলছে, অবশ্যই আমি যে লাস্ট যেটা আপনি বলতেছিলেন যে নেদারল্যান্ড বেলজিয়ামের ম্যাচটা, আসলে যে লাস্ট মানে 3 মিনিট আগে যে কাহিনীটা হলো, মানে আমরা আসলে কল্পনা করতে পারিনি কখনোই যে এইভাবে একটা হয়েছে। ব্যাড লাক বারবার পোস্টে লাগতেছে, বাট তারপরে সে এই অবস্থায় 3 মিনিট আগে যে গোলটা পেনাল্টি করে ফেলছে, এটা আসলে কখনোই আশা করিনি। বাট ইয়াস, আমি ফাহিমের সাথে এগ্রি, ভিআর নিয়ে আসলে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে অনেক প্রবলেম আছে আমাদের মনে হচ্ছে। ওকে, পারস ভাই আরেকটা এই গতকালের এই ডিবেটে এসছে যে বালেগানকে যখন তাকে রেড কার্ড দেখার হলো, মেসিকে একই রকম ফাউল ছিল অনেকটা, যদিও আমার দৃষ্টিতে ব্যাপারটা আলাদা। মেসির ফাউলটা ছিল একটু উপরে মাসলের দিকে এবং তিনি হাত প্রেস করে পা সরিয়ে নিয়েছিলেন, এক্ষেত্রে সেটা হয়নি, প্রেস সামনে যাচ্ছিল, সেটা তারপরে ডিবেট এসছে যে ওইখানে ভিআর চেক হলো, ফাউল করা দেওয়া হয়েছিল কিন্তু রেড কার্ড বা কার্ড দেওয়া হয়নি। এটাও তো এক ধরনের মানে অন্যরকম একটা ডিবেট তৈরি করলো ভিআর। আমার কাছে মনে হয় যে ডিবেট তৈরি করেছে ডেফিনেটলি, বাট মেসির ওই ইনসিডেন্টটার ব্যাপারে যদি যাই, সেখানে আসলে তিনি যাকে ফাউল করেছিলেন তিনি কিন্তু খুব যে বেশি রিয়াকশন দেখেছেন ব্যাপারটা এরকম না, যে জেনুইনলি ব্যথা পেয়েছেন বা কিছু সেরকম কিছু হলেও কিন্তু মেসির রিয়াকশন ছিল মানে ব্যাপারটা আমার কাছে বালগুনের ইস্যুটা খুবই ভয়ঙ্কর ছিল গতকাল। তিনি যেভাবে আসলে ফাউলটা করেছেন, আনইনটেনশনাল স্টেপ ছিল কিন্তু অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে, পুরো অ্যাঙ্কেলই টুইস্ট হয়ে গিয়েছিল তার ওই স্টেপের কারণে, এবং সেইটা দেখে আর কি, সেই ভয়াবহতাটা দেখেই বোধহয় রেফারিরা ওই দিকে ইনক্লাইন হয়েছে। কিছু হয়নি, হ্যাঁ, বড় কিছু না হলেও দ্য ভিজুয়াল অফ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এবং ওটা দেখে আসলে রেফারিদের বোধহয় উপায় ছিল না দিয়ে। বাট আলটিমেটলি যেটা হলো, ইউএস এর সবচেয়ে বড় তারকা 3টা গোল দিয়ে ফেলেছেন এই টুর্নামেন্টে, টপ গোল স্কোরার তাদের, এবং তাকে 2টো ম্যাচে না পাওয়া ইউএস এর সামনের 2টো ম্যাচে তাদের জন্য একটা বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আমরা হ্যারি কেন নিয়ে একটু কথা বলতে চাই, আমাদের কার্ডগুলো বোধহয় আমাদের তৈরি হয়ে গেছে, আমরা একটু দেখতে চাই যে হ্যারি কেন ইংল্যান্ডের কালকে যারা সমর্থক চলছিল তাদের এই যে কাঁধের মধ্যে নিঃশ্বাস ফেলা, ঠিক একটা এরকম অবস্থা হয়েছিল। হ্যারি কেনের কথা যদি বলেন যে দারুণ একটা ম্যাচ খেলেছে, সে সব মিলে অসাধারণ ছিল। আমরা সেই জায়গাটায় আপনি কি পারভেজ ভাই মানে এই হ্যারি কেনের পারফরমেন্স, যেভাবে তারা পিছিয়ে থাকলো, যেভাবে আক্রমণ প্ল্যানিং করলো, জোর হ্যারি কেনের অনেকগুলো মানে দুর্ভাগ্যই বলা যায়, গোলটা তিনি আগেও পারতেন, কিন্তু প্রতিপক্ষের গোলকিপার যেভাবে দেখিয়েছেন সেটা আসলে অসাম ছিল। না অবশ্যই, এবং এমপাসি যে কিপিংটা করেছেন, বিশেষ কিছু সেভ করেছেন, যেটার কারণে মানে শুধু সেভ বললে তার যে মিনি সেকেন্ডের কিছু ফ্র্যাকশন সেকেন্ডের হেডের মধ্যে আমরা জানি যে আপনার গোলকিপারের জন্য খুব টাফ টাইম যায় ওই বলটাকে রিড করা, শুধু হেড এক এক ডিরেকশনে ছিল, কিন্তু খুব এত দ্রুত সে রিয়াকশন দেখিয়েছে। না, চমৎকার ছিল, এবং এই ম্যাচটা খুব এক্সাইটিং ছিল। আমার কাছে মনে হয় যে সাধারণত আমরা ভাবতে পারতাম যে ইংল্যান্ড ফেভারিটস, তবে এই ম্যাচে কঙ্গো কিন্তু দেখিয়েছে তারা আসলে কি করতে পারে। যতটুকু তাদের গতি এনার্জি ছিল পুরোটুকুই তারা ব্যবহার করেছে, তবে ওই শেষ 20 মিনিটে এসে, স্পেশালি ওই যে সেকেন্ড হাইড্রেশন ব্রেকের পর আসলে তাদের খেলা একটু ছন্দপতন হয়। 1-0 গোলে তখনও তারা লিডে ছিল। ইংল্যান্ড তখন কিছু ট্যাকটিক্যাল পরিবর্তন করেছে, ডেকল্যান রাইসকে রাইট ব্যাকে খেলিয়ে তাকে দিয়ে ক্রস ট্রাই করে গর্ডনকে দিয়ে খেলানোর চেষ্টা করেছে, র্যাশফোর্ডের বদলে তিনি এসে 2টো অ্যাসিস্ট দিয়েছেন হ্যারি কেনের 2 গোলে। বাট বিশেষ করে হ্যারি কেনের কথা বলতে হবে, বিকজ তিনি ছাড়া বোধ হয় ইংল্যান্ডে ওই পজিশনটায় অন্য কোনো স্ট্রাইকারকে আপনি ওয়ার্ল্ডে যদি বসিয়ে দেন, এই 2টো গোল হয়তো হয় না। আমরা জানি যে মেক্সিকোর সঙ্গে ম্যাচ আছে ওই জায়গায়, মানে ইংল্যান্ডের, যেটা হচ্ছে যে ফাইন মানে নিশ্চয়ই আপনারা ওই ইংল্যান্ডের ম্যাচে যদি বলেন যে মেক্সিকোর সাথে আমরা জানি রাউন্ড অফ 16 ম্যাচ হবে সেই জায়গাটায়, এবং আজ তাকে যে স্টেডিয়ামে যে খেলাটা হবে সেখানেও আগে আমরা মেক্সিকোর একটা কার্ড যদি দেখতে চাই, তাদের রেকর্ডটা দেখার চেষ্টা করি, 89টা গেমে ওই মাঠে তার মধ্যে মাত্র 2টা হেরেছে, এবং এখানে ইংল্যান্ডের সঙ্গে খেলা, সেখানে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ। আপনি কি বলবেন যে ইংল্যান্ডের জন্য কি অপেক্ষা করছে? কারণ ব্রাজিলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিশ্চয়ই ব্রাজিল ভক্তরাও তাকা থাকবে ম্যাচের দিকে। এই বিশ্বকাপে আমরা যদি দেখি যে ইংল্যান্ড কিন্তু মানে অবশ্যই তারা যেই টিম নিয়ে এসেছে, যে স্কোয়াড ডেপথ নিয়ে এসেছে, তারা এই বিশ্বকাপের ডেফিনেটলি টপ 4 সেমিফাইনালিস্ট ছিল, টপ 5 টিমস 100%, বাট আমরা 4টা যদি সেমিফাইনালিস্ট দেখি, সেখানে প্রথমে যদি আমরা যে কেউ বলবে যে ইংল্যান্ড ইজ ওয়ান অফ দেম, তো তাদের কালকে যখন খেলার ফার্স্টে তারা পিছিয়ে পড়ার পরও দি ওয়ে দে ওয়ার প্লেয়িং, এটা সবাই মানে দর্শক আমরা যারা হয়তো আমরা স্টেডিয়ামে ছিলাম না, বাট আমরা টিভির পর্দায় ছিলাম, আমরা এটা সবাই একটু বুঝতে পারছিলাম যে এখানে একটা কামব্যাক হবে এবং খুব শীঘ্রই একটা কামব্যাক ইংল্যান্ড করবে, দি ওয়ে দে ওয়ার প্লেয়িং। সো ইংল্যান্ড মেক্সিকোর এগেইনস্টে তাদেরই সেই স্টেডিয়ামে খেলবে। এখানে এই গেমটা অনেক মানে এখন যতগুলো ম্যাচ অলরেডি হয়েছে,
এর মধ্যে দিস উড বি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট গেমস আমি যদি বলি, কারণ মেক্সিকোর তাদের নিজস্ব স্টেডিয়ামে মেক্সিকোর মাত্র 2টা লস আছে এই স্টেডিয়ামে, এবং ইংল্যান্ডের মতো টিমের সাথে খেলবে। আর ইংল্যান্ড যদি মেক্সিকোকে আপসেট করে দেয়, বা মেক্সিকো যদি ইংল্যান্ডকে আপসেট করে দেয়, তাদের সাথে দেখা তো নেক্সট ব্রাজিলের সাথেই পড়বে। সো এই গেমটা ব্রাজিল যারা ভক্ত তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন প্রতিপক্ষ ল্যাটিন ফুটবলের যদি বলি আমি, মেক্সিকোর খেলা এদিক দিয়ে তাদের স্টেডিয়ামে একটা অ্যাডভান্টেজ পাবে। আমরা কিন্তু দেখছি যে আমাদের স্প্যানিশ টিমগুলো অথবা যারা আমাদের এদিকে ইউরোপের যে টিমগুলো আছেন, তারা যখন ল্যাটিন আমেরিকান টিমগুলোর সাথে খেলছে, তারা হয়তো ফিজিক্যালিটির দিক দিয়ে আমরা যদি বলি, বা স্পিডের দিক দিয়ে বলি, কোনো দিক দিয়ে তাদের একটু হলেও খেলার মধ্যে একটু তাদের মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। ক্রিয়েট হবে। আপনি যেটা বলছেন আপসেট, সেই আপসেট বলতে আমি কিন্তু নারাজ, কারণ মেক্সিকো পর্যন্ত গোল কনসেপ্ট করেনি এই পুরো বিশ্বকাপে। সবকিছু মানে আপসেট বলা যাবে না, উল্টা ভাবতে পারে মেক্সিকোর সমর্থকরা বলতে পারে, যদিও আমি জানি না আমাদের দেশে আছে কিনা। পারভেজ ভাই, আরো কথা বলবো আমরা তার আগে ছোট্ট একটা বিরতি, নিজের দর্শক ওয়ার্ল্ড কাপ কার্নিভালে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে। ওয়ার্ল্ড কাপ কার্নিভালে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি, প্রেজেন্টেড বাই স্টেভ। আমরা কথা বলছিলাম পুরো বিশ্বকাপের গতকালের ম্যাচ, কিন্তু আজকে যে হাই ভোল্টেজ ম্যাচ সেটা নিয়ে কথা আমরা শুরুতেও বলেছি। সে পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচের কথা আমরা শুরুতেই অভিষেকের কাছে একটু যেতে চাই, আমরা ভার্সেস কার্ডটা একটু দেখতেও চাই। এই যে আমরা বলছিলাম আমাদের জন্য একটা ড্রিম, মদ্রিচের, এবং একসঙ্গে তারা একসঙ্গে রিয়াল মাদ্রিদে খেলতেন, সতীর্থ আজকে অন্যরকম একটা বিদায় ঘটবে। যদিও মানতে নারাজ আপনার ফাইন যে আসলে এরকম হবে না, এটা চিরন্তন সত্য কথা। আজকের ম্যাচ আসলে সবার জন্য অন্যরকম একটা ম্যাচ। এই দুইটা প্লেয়ার আসলে ওয়ার্ল্ডের ভিতর অন্যতম প্লেয়ার। এই দুইটা প্লেয়ার আজকে একসাথে মাঠে খেলবে, এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে, এবং একজনকে বিদায় নিতে হবে এই বিশ্বকাপের মতো 2026 ওয়ার্ল্ড কাপ থেকে। সো নেক্সট বিশ্বকাপে আমার ফাহিম যে কথাটা বলছিল যে নেক্সট বিশ্বকাপে যে রোনালদো খেলবে কি খেলবে না, এটা নিয়ে এখনো কথা বলেনি। এন্ড টু বি অনেস্ট, রোনালদোর এখনো যা ফিটনেস লেভেল বা রোনালদো যেভাবে খেলতেছে, আমিও বিশ্বাস করি রোনালদো খেলার মতন যোগ্যতা বা অভিজ্ঞতা থাকবে পরবর্তী বিশ্বকাপে। এখন মদ্রিচের কথা যদি আমি বলি, আসলে আমি এখনো এটা নিয়ে বিশ্বাস করতে পারছি না যে নেক্সট বিশ্বকাপ সে খেলবে কিনা। বাট আমরা যদি ম্যাচের কথায় আসি, ম্যাচ আসলে দুটো দল অনেক স্ট্রং দল, কোনো দলকেই কোনোভাবে ছোট করার কিছু নাই। কিন্তু ম্যাচ সামারি যদি আমরা লাস্ট কিছু ম্যাচ দেখি, আমরা সেই স্টারটা আমাদের কাছে আছে, একটু দেখতে চাই। সেখানে যদিও রোনালদো নিয়ে অনেক ব্যাপার নিশ্চয় আসবে। পর্তুগালের লাস্ট 6টা ম্যাচের মধ্যে 5টাই জিতেছে সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে। আমরা যদি দেখি ক্রোয়েশিয়া লাস্টের 2টা ম্যাচ জিতেছে, হ্যাভ লস্ট 2 and drawn 1। কিন্তু আপনি যদি সেই জায়গায় কিন্তু আলাদাভাবে আসছি, রোনালদোর কথা বলতে হয়, যেটা নকআউট স্টেজে সেই মানুষটা এখনো কোনো গোল পাননি, 29টা শট নিয়েছেন পারভেজ ভাই, মানে সবকিছু বিপক্ষে মনে হচ্ছে রোনালদোর। কিন্তু আবার যেটা আমাদেরকে ফাইন বলছে, সবকিছু যখন বিপক্ষে যায় তখন তিনি গর্জে ওঠে, নিজেকে দেখান, এবং করেছেন এর আগেও। আমি এই কারণেই বলছি যে রোনালদো এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড। আমরা ইভেন এই যে কার্ডটা দেখছি, যেখানে ক্রোয়েশিয়া পর্তুগালের একটা ওভারঅল টিম বেসড কার্ড আছে, এখানেও কিন্তু রোনালদোর এই স্পেসিফিক ব্যাপারটা খুবই চোখে লাগছে আসলে। তার মতো একজন প্লেয়ারের, তিনি বিগত এতগুলো বিশ্বকাপের মধ্যে 8টা নকআউট ম্যাচ খেলেছেন, একটাও গোল পাননি, সেইটা আসলে একটা অদ্ভুত পরিসংখ্যান। আমার কাছে মনে হয় যে অনেকটা অবিশ্বাস্য। এবং 29টা শট যে তিনি নিয়েছেন কোনো গোল না স্কোর করে নকআউট ফেজে, সেটাও একটা রেকর্ড। তিনি যৌথভাবে রোবার্টো কার্লোসের সঙ্গে সে একই রেকর্ড শেয়ার করছেন, যিনিও নকআউট ফেজে 29টা শট নিয়ে কোনো গোল পাননি। কিন্তু আগে একটা সময় ছিল যে বলা হতো রোনালদো পর্তুগালের ওই দলটা ঠিকভাবে তাকে ওই কম্বিনেশনটা দেয় না। ইউরোর সময় রোনালদো একাই জিতিয়েছিলেন সেই জায়গাটা অলমোস্ট। সেই জায়গাটা এবারের বিশ্বকাপের আগে কিন্তু তার উল্টো হয়েছে, যে দারুণ দল, এবং পর্তুগালকে 1 থেকে 4-এর মধ্যে অনেকে রেখেছিলেন সেই জায়গাটায়। সেই জায়গায় রোনালদোর ওই মানে সার্ভিসটা না দেয়া বা ওইভাবে নিজেকে না প্রমাণ করে, সেটাকে আলাদা প্রেশার করেছে তারা, নাকি আসলে বয়স একটা কারণ? যদি আপনি লুকান, বয়স ডেফিনেটলি একটা কারণ হবে। রোনালদো আগের মতো দৌড়াতে পারছেন না, তো তিনি তার একটা স্পেসিফিক জোনের মধ্যেই অপারেট করার চেষ্টা করেন। তবে এখানে আসলে আমার কাছে মনে হয় যে কোচেরও একটা অ্যাডজাস্টমেন্ট করার বিষয় আছে, তার টিমমেটদেরও অ্যাডজাস্ট করার বিষয় আছে, তাদের ট্যাকটিক স্ট্র্যাটেজি কি হবে। আমার কাছে অন্তত মনে হচ্ছে যে পর্তুগাল যে শেষ ম্যাচটা কলম্বিয়ার সাথে ড্র করেছিল, করে যে তারা এই ব্র্যাকেটে এসেছে, যেখানে এতগুলো ইউরোপিয়ান টিম, তাদের ফার্স্ট ক্রোয়েশিয়ার সাথে, পরবর্তীতে আরও কিছু ইউরোপিয়ান টিমের সাথে খেলবে, এই ম্যাচ জিতলে মোস্ট লাইকলি স্পেনের সঙ্গে তাদের ম্যাচ হতে পারে। সো এই প্রিপারেশনটা আমার মনে হয় পর্তুগালের ভালো, কারণ তারা রিসেন্ট নেশনস লিগের চ্যাম্পিয়ন,
তারা ইউরোপিয়ান টিমগুলোর সাথেই খেলেছে এবং সফল হয়েছে। সো ওই জায়গাটা আমার মনে হয় যে তাদের জন্য একটা মানে ইজি এনাফ সিচুয়েশন হবে যে অন্যান্য টিমের সাথে খেলার যে প্রেশার, একটা ফিজিক্যাল আফ্রিকান টিম কিংবা একটা ল্যাটিন টিম, ওই প্রেশারটা অন্তত এই ব্র্যাকেটের মধ্যে তাদের আপাতত ফেস করতে হবে না। আর রোনালদোর বিষয়ে আই থিঙ্ক আই অ্যাগ্রি উইথ ফাহিম যে তিনি আসলে চাপের মুখেই সবচেয়ে বড় একটা আমরা আসলে একাদশটা দেখতে দেখতে যদি ফাহিমের কাছে একটু যেতে চাই, মানে আমি সম্ভাব্য যে একাদশ দেখি যে পর্তুগালের সম্ভাব্য একাদশটা, ফাহিম কি বলবে সেই জায়গাটায়? আপনার কি মনে হয় যে ব্রুনো ফার্নান্দেজের সাথে 8-7 রিলেশনটা, 7-8 রিলেশন সম্পর্কে আপনি নিজে 7 আছেন, মানে সম্পর্কটা কি, রসনটা ঠিকঠাক আছে তো নাকি? এটা বিতর্কিত। আমি তো বাহির থেকে যতটা আমরা সবাই বাহির থেকেই দেখছি, এবং সমস্ত গসিপ বাহির থেকেই হয়। এটা এখন বিতর্কিত, বাট টিমের মধ্যে এরকম মনে হয় না যে তারা একটা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতেছে, খেলছে, বাট তো টিমের ভিতরে আমরা বাহির থেকে যেটা কল্পনা করছি যে তাদের মধ্যে বন্ডিং নাই বা এরকম কিছু এলে মনে হয় না যে তারা ওই জায়গাটাতে থাকতো। রোনালদো উড স্টার্ট দিয়ে যাবেন। আপনি যদি আমাদের কোচ রবার্তো মার্টিনেজকে চিন্তা করেন, হি ইজ স্টিল বিলিভিং ইন ক্রিস্টিয়ানো রোনালদো। ফার্স্ট ম্যাচে যখন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে নাই, পরের ম্যাচেও তাকে স্টার্টিং লাগে, তার পরের ম্যাচে কিন্তু একটা বিতর্ক চলে এসেছিল যে উইল ক্রিস্টিয়ানো স্টার্ট অর নট, বাট কোচ রবার্তো মার্টিনেজ হি ওয়াজ স্টিক উইথ হিস প্ল্যান অ্যান্ড ক্রিস্টিয়ানো মেড দি স্টার্ট। সো আমার মনে হয় যে রবার্তো মার্টিনেজ যেই প্ল্যান নিয়ে আগাচ্ছে, হি স্টিল বিলিভিং ইন ক্রিস্টিয়ানো। এবং এই টিমটা আমরা যদি দেখি 2006 সালে লুইস ফিগো সাথে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছিল অ্যান্ড হি ওয়াজ দি গ্রেটেস্ট স্টার টিল দেন ফর পর্তুগাল। ওই টিমের পর দিস ইজ দি বেস্ট টিম সো ফার পর্তুগাল হ্যাজ কাম আপ উইথ। এর মাঝে আরও 4টা বিশ্বকাপ গিয়েছে, এই 4টা বিশ্বকাপে তাদের যে টিমটা ছিল বা টিমের ডেপথ ছিল সেটার তুলনায় এই ওয়ার্ল্ড কাপে আমরা যদি তাদের স্কোয়াড ডেপথ দেখি, ইস মানে ওই 6-এর পর এই প্রথম, এবং এটা 6-এর থেকেও বেটার বলা যায়। আপনি যদি দেখেন এখানে 4জন স্টার্টিং করে, যারা স্টার্টিং 11-এ 3জনই থাকেন যারা পিএসজিতে রিসেন্ট চ্যাম্পিয়ন্স লিগ উইনার খেলে আসছে, মানে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন তারা। ঠিক আছে, সবাই মুগ্ধ করেছে অবশ্যই। জোয়াও নেভেস, মেন্ডেস, এই তিনজনই পিএসজি, এবং জো ফেলিক্স আর ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসের হয়ে সৌদি প্রিমিয়ার লিগ জিতে আসলো। ব্রুনো ফার্নান্দেস এবার যদি প্রিমিয়ার লিগ দেখি, হি ইজ মানে ম্যানচেস্টার ইউনাইটেড টপ পারফর্মার, ইভেন পুরা টুর্নামেন্টের হি ইজ দি মোস্ট মানে টপ অ্যাসিস্ট মেকার। সো আপনি যদি পুরা টিমটা দেখেন, অনেকটাই স্টার প্যাক টিম। বাট এটা কি লাস্ট 3টা ম্যাচে আমরা যা দেখেছি, হয়তোবা যেভাবে কোচ চাচ্ছে সেভাবে এখনো হয় নাই, বাট আই স্টিল থিঙ্ক দ্যাট দ্য টুর্নামেন্ট ইজ স্টিল ভেরি লং অ্যান্ড পর্তুগাল উইল গো টু দি ফাইনাল ইনশাল্লাহ। অভিষেক, তা আপনার কি মনে হয় যে আসলে ম্যাচটা মানে ওই জায়গা থেকে যদি বলেন, ক্রোয়েশিয়ার কথা বলেন, মদ্রিজের কথা বলেন, যদিও আমরা জানি মদ্রিজ আমি শুরুর 11-এ তো থাকছি না বোধহয়, এটা বলে আমরা এই সম্ভাব্য 11টা দেখি একই সঙ্গে যদি একটু বলেন আমাদেরকে যে ক্রোয়েশিয়ার কথা। ক্রোয়েশিয়া অবশ্যই অনেক ভালো টিম। আর একটা বিষয় হচ্ছে যে যেটা আপনি দেখাইছেন লাস্ট ম্যাচগুলো, যে রোনালদোর বিষয় দেখাইছেন, তারপর হচ্ছে পর্তুগালের ম্যাচ দেখাইছেন। আমরা জানি অনেক স্টার নিয়ে পর্তুগাল খেলতেছে, ইভেন তো প্রত্যেকটা মানুষ যারা বাঙালি আছে বা এভরি দর্শক, হ্যাঁ, সবাই কিন্তু পর্তুগাল নিয়ে অনেকটা আত্মবিশ্বাস ছিল, পর্তুগাল এবার বিশ্বকাপ নেবে এরকম কথা উঠছে। বাট আমরা যদি গ্রুপ স্টেজের খেলা দেখি, টু বি অনেস্ট সেই খেলা কিন্তু আমরা পর্তুগাল থেকে পাই নাই। এবং সেইখান থেকে আমরা যদি ক্রোয়েশিয়ার কথা বলি, তো আমার কাছে মনে হচ্ছে যে ক্রোয়েশিয়া আর পর্তুগালের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, অনেক ভালো ম্যাচ হবে। তো আমি আশা করব দুইটা দলের ভিতরে কোনো দলটাকে আগাই রাখতে আমি পারতেছি না, টু বি অনেস্ট। রেজাল্ট কি? আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়া আগাই যাবে। কত মানে নো প্রেডিকশন? আই থিঙ্ক 2-1। ফাহিম? না কখনোই না। আমার মনে হয় যে পর্তুগাল 1-0-তে এই ম্যাচটি উইন করবে। ফারাজ ভাই কিছু বলতে চাচ্ছেন? ক্রোয়েশিয়ার এখানে আসলে গোল স্কোরিং প্রাওয়েসের একটা অভাব আছে। সো লুকা মডরিচ যেহেতু আগের মতো সে লেগসটা নাই যে তিনি সেকেন্ড ম্যান রানটা নেবেন বা তিনি দূর থেকে শট নেবেন, একটা ক্রাইসিস হয়। তবে ক্রোয়েশিয়ার এই দলটার সবচেয়ে ব্রাইট স্পট আমার কাছে মনে হয়, তারা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে কোনো না কোনো ব্রাইট স্পট আনে। 2022-এ ভার্ডিওল এবং লিভাকোভিচ স্টার হয়ে গিয়েছিলেন। তারপর এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি বাতুরিনাকে, তিনি কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার এবং আমার মনে হয় যে তার দিকে চোখ রাখতে হবে। হি উইল বি দ্য ক্রিয়েটিভ ফোর্স এই দলটার মধ্যে। বাট এই যে লাইন আপটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে স্ট্যাকড উইথ মিডফিল্ডার্স, যে মডরিচ, কোভাচিচ,
বাতুরিনাও আছেন, পেরিসিচও সেদিক থেকে রান নিচ্ছেন। সো এই যে 5 জনের একটা মিডফিল্ড সেটআপ, এইটাকে কিন্তু পর্তুগালের কন্টেন্ট করতে একটু কষ্ট হতে পারে, কারণ মিডফিল্ড ব্যাটেলটাতেই আসলে ক্রোয়েশিয়া প্রতিপক্ষকে সাধারণত চাপে ফেলে। সো তাদের এই মিডফিল্ডের সঙ্গে পর্তুগাল তারা কিভাবে কোপ করছে সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে এই ম্যাচটায়। বাট আমি যেটা মনে করি যে এই ক্রোয়েশিয়া দলটার গোল স্কোরিং অ্যাবিলিটি খুব একটা ভালো না। তারা আসলে ম্যাচটাকে টেনে এক্সট্রা টাইম কিংবা পেনাল্টিতে নিতে চাইবে, কারণ সেই জায়গায় লিভাকোভিচের কিন্তু রেকর্ড খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেটা দেখেছি। আপনি যখন মাঝমাঠের কথা বলছেন, আমার ফ্রান্সের খেলা মনে আসছে। আমার খালি মাঝমাঠ বলতে বলে যে ফ্রান্সের তো মাঝমাঠ বলতে কিছু নেই, এখানে স্ট্রাইকিং জোন শুরু হয় সম্ভবত ফরওয়ার্ড, আমার যেটা মনে হচ্ছে। মানে এই বিশ্বকাপে পুরো একটা দলকে নিয়ে কথা বললে বোঝা যাবে যে আসলে এটা খেলে হচ্ছে ডিফেন্সে, তারপর সবাই ফরওয়ার্ড, সবাই ফরওয়ার্ড, মাঝখানে দুজন শোপিসের মতো রাবিও এবং চুয়ামিনি দাঁড়িয়ে থাকে। আপনারা যারা আর্জেন্টিনার সমর্থক আছেন, ব্রাজিল আছেন কিনা জানেন, আপনারা দোয়া করতে থাকেন যেন ওই দিকেই হেরে যায়, কোনো একটা দিন খারাপ সময় আসে সেই জায়গাটা। আমরা পরের ম্যাচটাতে যেতে চাই, সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার যে ম্যাচটা আছে কালকে সকাল 9টায়। এই একটা আমাদের একটা ছোট্ট পরিসংখ্যান আছে, সেই জায়গাটা যদি আপনি দেখেন সেটা ফাইন কি বলবে এই ম্যাচ নিয়ে? এখানে সুইজারল্যান্ড অবশ্যই এগিয়ে থাকবে, কারণ দি ওয়ে দে হ্যাভ প্লেড দি রিসেন্ট ম্যাচেস, অবশ্যই তারা এগিয়ে থাকবে। বাট আলজেরিয়াকেও মানে যেটা আমি প্রথমেই বললাম যে কোনোভাবেই আর কাউকে মানে ছাড় দিয়ে দেখা বা কম ভাবা বা তাদের শক্তি কম এরকম ভাবার আর সুযোগ নেই। হ্যাঁ, কারণ প্রত্যেকটা টিম, আপনারা সিম্পল একটা ইকুয়েশন, কেপ ভার্দে ইজ প্লেইং দি নকআউটস অ্যান্ড দে উইল বি ফেসিং দি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। সো আপনি কোন দলকে আপনি মানে সমীহ করবেন এই সুযোগ আর নেই। এই জায়গাটা অভিষেকের তো আরো বোধহয় আলজেরিয়ার আপনার দল আর্জেন্টিনা না না না, এটা কোনো ভাবে না। আমার বেসিক্যালি আমি যদি কথা বলি কেপ ভার্দের কথা, যেটা বলছে কেপ ভার্দে ডেফিনেটলি অনেক ভালো টিম, এবং আমরা যদি গ্রুপ স্টেজের কথায় আসি, গ্রুপ স্টেজে কিন্তু অলরেডি মানে সে প্রমাণ করে দিয়েছে সে কি টিম। স্পেনের মতন অনেক বড় টিম, স্পেন, উরুগুয়ের মতন টিমের সব টিমের, সৌদি আরবের সব টিমের সাথে সে কিন্তু ড্র করে করে এখানে কোয়ালিফাই চলে আসে। সো আমি কেপ ভার্দেকে কোনোভাবেই ছোট দেখতেছি না। আর্জেন্টিনার ট্যাকটিক্স চেঞ্জ করতে হবে, আর লিওনেল স্ক্যালোনি সেটা খুব ভালোভাবেই জানে কি মানে হাউ টু মেক, এবং পুরো দল জানে কিভাবে খেলতে হবে। একটা অদ্ভুত বিষয় হবে না, মানে আলজেরিয়ার সাথেও খেলা পড়তে পারে আর্জেন্টিনা, আবারও গ্রুপ পর্বে খেলেছে, আবারও খেলবে। আলজেরিয়ার সঙ্গে কিন্তু বেসিক হ্যাটট্রিক ছিল এবং মেসি সেই হ্যাটট্রিকটা করে নিশ্চয়ই থামস আপ দিয়েছেন, বলছেন যে না আবারও ফেস করলে সমস্যা নাই। কোয়ার্টার ফাইনালে পোটেনশিয়ালি দেখা হতে পারে এই দুটো দল, এবং অন্যদিকে কলম্বিয়া এবং ঘানার ম্যাচের উইনার, এই চারটার মধ্যে যে কোনো একটা টিম আর্জেন্টিনাকে ফেস করবে যদি আর্জেন্টিনা কেপ ভার্দেকে ক্রস করে। সেই হিসেবে এই ম্যাচটা ইম্পর্টেন্ট। বাট সুইজারল্যান্ড কিন্তু সারপ্রাইজিংলি তাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কানাডাকে পেছনে ফেলে, এবং এই দলটার খুব ইয়াং একজন প্লেয়ার আছেন, মাত্র 20 বছর বয়স, মানজাম্বি, 3টা গোল ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। সবাই এমবোলোর দিকে তাকিয়ে থাকেন কিংবা অন্য কিছু অপশনস খোঁজেন সুইজারল্যান্ড। আমরা 11টাও দেখার চেষ্টা করি সাথে সাথে। হ্যাঁ, এবং ফর আলজেরিয়া তিনিও একজন দারুণ প্লেয়ার। এই যে প্রেডিক্টেড 11-এর মধ্যে আমরা দেখছি যে মানজাম্বির পজিশনটা কিন্তু সাধারণত একজন স্ট্রাইকারের না, তিনি এমবোলোর পেছনে খেলছেন, বাট গোলগুলো সামহাও তার কাছ থেকে আসছে। তিনি ওই চান্স ক্রিয়েশনের জায়গাটায় আছেন, ভার্গাস আছেন, এন্দোয়ে আছেন, চমৎকার দুজন প্লেয়ার। এবং তাদের যে মিডফিল্ড জেনারেল তাকে বলা হয় গ্রানিট চাকা, তিনিও খুব গুরুত্বপূর্ণ হবেন এই দলটার জন্য। এবং একটা পর্যায়ে আমার মনে আছে ইউরোজের সময়ও কিন্তু এই সুইজারল্যান্ড দলটা এমবোলো ভার্গাসের মানে এদের যে মাঝ কম্বিনেশনটা, সেখানে আলজেরিয়ার জন্য অনেক টাফ হবে সম্ভবত ওই জায়গাটায় হবে। এবং এইখানে তাদের ইউরোপিয়ান এক্সপিরিয়েন্সটা তারা ডেফিনেটলি কাজে লাগাতে যাবে। সুইজারল্যান্ড সাধারণত কিন্তু খুব খারাপ খেলে না, তারা রাউন্ড অফ 16 এর আগেও ওয়ার্ল্ড কাপে গিয়ে তারা কিন্তু সেখানেও সলিড পারফর্ম করেছে, এবং তাদের একটা রেকর্ড আছে যে তাদের গত 9টা নকআউট ফেজের ম্যাচ যে কোনো মেজর টুর্নামেন্টে, তার মধ্যে 5টা ম্যাচই গিয়েছে ওই পেনাল্টিতে। সুতরাং এইটাও কিন্তু একটা অদ্ভুত রেকর্ড যে তারা সামহাও রেজিস্ট্যান্ট থাকে, মানে হাঁটতে চাইবো না এরকম একটা মাইন্ডসেটে। ম্যাচটা যদি আবার পেনাল্টিতে চলেও যায়, আই ওয়ন্ট বি ভেরি সারপ্রাইজ। আমরা আলজেরিয়ার যদি একটা একাদশ দেখে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। এখানে আমরা মারেজকেই হাইলাইট করতে পারি, দ্য রাইট উইঙ্গার। তিনি ওয়ার্ল্ডের বেস্ট জায়গায় খেলে এসেছেন এবং গত ম্যাচেও তিনি গোল দিয়ে আসলে প্রমাণ করেছেন যে তিনি আছেন এখানে। 2টো গোল 1টা অ্যাসিস্ট মারেজের, তিনি এই টিমটার মেইন প্লেয়ার। তবে গৌরি বেশ ভালো একজন স্ট্রাইকার, চাইবির ভালো গতি আছে, মিডফিল্ডে বেনতালেব, আওয়ার, দুজনের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ফিজিক্যালিটি আছে, এবং আইত নুরি ফ্রম ম্যানচেস্টার সিটি, তিনিও কিন্তু ওভারল্যাপিং রান দিয়ে সেখান থেকে ভালো কিছু ক্রস তৈরি করতে পারেন, কিছু চান্স ক্রিয়েট করতে পারেন। আর্জেন্টিনার সঙ্গে তারা তাদের সেরা খেলাটা খেলেনি টু বি অনেস্ট। এবং বাই দ্য ওয়ে লুকা জিদান, দ্য সান অফ জিনেদিন জিদান, তিনি কিন্তু এই দলটার গোলকিপার।
নিজেকে সেদিন রিডিম কথা করতে আসছে চাইবেন মেসির সঙ্গে। হ্যাঁ চাইবেন রিডিম করতে, কারণ সোফার তার পারফরমেন্স কিন্তু আশামরি মানে আশানুরূপ ছিল না অন্তত। মানে মেসিরা সেদিন যেভাবে খেলেছিল মাঝ মাঠ থেকে বা ওদের ডিফেন্স, আসলে ওরা সেটা সামাল দিতে আসলে নিজের ফুটবলটা আমার সম্ভবত ওরা হ্যাঁ, ভুলে গেছে। খেলতে পারেনি তাদের সুইজারল্যান্ডের সাথে সেটা হবে না। দর্শক আমরা একটা সেটা নিয়ে কথা বলবো, তবে যে ম্যাচ একটু পরে স্পেনের, সেটা নিয়েও আমরা সম্ভাব্য একাদশ, শুধু না আমরা একাদশটা পেয়েই গেছি, সেটা নিয়ে একটু আলোচনা করবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ওয়ার্ল্ড কাপ কার্নিভালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা কথা বলছিলাম আসলে স্পেন যে অস্ট্রিয়া যে ম্যাচটা আর কিছুক্ষণ পর, আর 10 মিনিট পরেই শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচটা নিয়ে আমরা আসলে যে জায়গাটা আমাদের সঙ্গে ফাহিম আছেন, অভিষেক আছেন, পারভেজ ভাই আসেন। পারভেজ ভাই, আমরা একাদশটা পেলে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো। ফাহিম, মানে যে জায়গাটায় বলতে চাই, আজকে একটু আগে ভিডিও দেখছিলাম যে স্পেন দল যখন নামছিল তখন আসলে ইয়ামাল সবার আগে ছিলেন, তারপরে সবাই লাইন ধরে যাচ্ছিলেন। আসলে অনেকটা যেটা মানে আর্জেন্টিনা টিমে হয় যে মেসির পরপর সবাই যাচ্ছে, ইয়ামাল কি 18 বছর বয়সী একজন মেসির মতো ভূমিকায় চলে যাচ্ছেন নাকি? না, অবশ্যই এটা মানে অস্বীকার করার কোনো কিছু নেই যে ইয়ামাল আমরা হয়তোবা মেসি রোনালদো যেই ডিবেটটা ক্রিয়েট করেছে সেই পর্যায়ে যাবে কি যাবে না এখনো আমরা এটা বলে দিতে পারি না। বাট আগামীর যদি টপ 2-3 স্টার্স দেখেন যারা গোল স্কোর করবে অথবা তারা এই মানে আগামীতে ওয়ার্ল্ড কাপে তাদেরকে নিয়ে কথা হবে, দি বিগ নেমস হবে, এই ওয়ার্ল্ড কাপে ইয়ামাল ইজ ডেফিনেটলি দি বিগ নেম। সো তারা আগামী আরও আমি মনে করি যে তিনটা বা 4টা ওয়ার্ল্ড কাপে দে উইল স্টে দি বিগ নেমস লাইক মেসি, রোনালদো আর হাকিমি। ক্রোয়েশিয়ার যেমন মডরিচ, দে আর দি নেমস। তো এরকম ইয়ামাল, হালান্ড, এমবাপ্পে, দে উইল কিপ অন দিস জার্নি লাইক আর ক্রিয়েট। বাট এখনও এটা কনফার্ম না যে তারা ওই মানে দে উইল বি ওয়ান অফ দি গ্রেটেস্ট এই পর্যায়ে যেতে পারবে কি পারবে না এখন এটা বলে দেওয়ার সম্ভাবনা, বিকজ ইনজুরি কনসার্নস থাকে, প্লেয়ারদের ডিসিপ্লিনেরও একটা বিষয় আছে। কারণ দেখি আমরা আর নেইমারের কথাটা যদি চিন্তা করি, সে ইয়ামাল যেহেতু নেইমারকেই তার আইডল হিসেবে দেখে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়ামালের হি ইজ ভেরি ইয়াং, তার এখন থেকে আরও ডিসিপ্লিন হওয়া উচিত। কারণ আমি মনে করি যে নেইমারের ক্যারিয়ারে নেইমার উড বি ইন বেটার প্লেস ইফ হি ওয়াজ ডিসিপ্লিন ইন হিজ আর্লিয়ার এজ। সো ইয়ামাল ইজ ইন দিস স্টেজ নাও। সো এখন আমরা এমবাপ্পেকে যদি দেখি, হালান্ডকে দেখি, দে আর ডিসিপ্লিন, দে আর ভেরি মানে এভরিওয়ান ইজ হার্ড ওয়ার্কিং, বাট তাদের লাইফস্টাইল বা তাদের যেটা আমরা বাহির থেকে দেখে যেতে পারি সেখান থেকে যদি ইয়ামালকে দেখি একটু মনে হয় যে আমার যে হয়তোবা খুব একটা ডিসিপ্লিন অথবা লং রান পর্যন্ত সার্ভাইভ করবে এরকম আমার কাছে একটু সন্দেহ মনে হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসিপ্লিন, যে স্পোর্টসে খুবই ইম্পর্টেন্ট, শুধু ফুটবলে তাই না। কিন্তু সেই জায়গাটায় মানে অভিষেক মনে হয় কিনা ডিসিপ্লিনের জায়গায় শুধু মেসির যে এই যে খেলা এতদিন ধরে, ইভেন সেটা ক্রিস্টিয়ানো রোনালদোর বাদে ব্যক্তিগত জীবনের যে ডিসিপ্লিনটা, আপনার সেই জায়গায় তো নিশ্চয়ই মনে হয় যে ডিসিপ্লিনের জন্য অনেক ফুটবল, এবং ব্রাজিলের ক্ষেত্রে অনেকে বলেছেন, এবং ইটালির ফুটবলের পেছনেও অনেকে ডিসিপ্লিন, মানে এটা অন্য টাইপের ম্যাচ পাঠানো সহ সেই জায়গাটায় আপনার কি মনে হয় সেই জায়গাটায় ইয়ামাল মানে যেটা সন্দেহ প্রকাশ করছেন এরকম কিছু কি? হ্যাঁ, ডিসিপ্লিন 100%। আমি ফাইমের সাথে একমত। এখানে ডিসিপ্লিন আছে বিদায় এত বড় বড় প্লেয়ার এত বড় জায়গায় আসছে, আদারওয়াইজ থাকতো না। আমরা যদি ছোট্ট করে ব্রাজিলের কথা যেহেতু আপনি বলছেন, এখানে একটা কথাও আমি বলতে চাই। আমরা কালকে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে ভিনির একটা ভিডিও দেখতেছিলাম, সে একটা মানে কোনো মানে ইনডিসিপ্লিন লাইফ লিড করতেছে, সেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। সো আসলে আমি যখন ইয়ামালের কথা এখন আসে, ইয়ামালে মানে টপ নচ প্লেয়ার, সে যেভাবে উঠতেছে, লং রানের কথা যদি আপনি বলেন সেই জায়গায় প্রভাব ফেলবে। সেটাই বলতেছি, সে যেভাবে উঠতেছে যদি সে ডিসিপ্লিন থাকে আমি শিওর সে অনেক দূর আগাবে। বাট যদি সে তার এখন যে লাইফ লিড যেভাবে করতেছে, ইনডিসিপ্লিন লাইফ লিড একটু হলেও আছে, বয়সটা অল্প, সো এভাবে থাকলে আমার মনে হয় না সে লং রান করতে পারবে। আমরা বেস্ট 11টা পেয়ে গেছে, আপনার কথা আসবো আমরা কিছু, একাদশটা আমরা পেয়ে গেছি। স্পেনের সম্ভবত ছোট্ট একটা পরিবর্তন আছে, বাকি আসলে স্পেনের সেই একাদশটা পেয়েছি। পারভেজ ভাই, রদ্রি, পেদ্রি তো আছেন, ইয়ামাল আছেন, বায়ানা তো খেলছেন তিনি, আমরা জানি সেই জায়গাটা। আপনার পরিবর্তনটা ঠিক কোন জায়গায় দেখছেন? রাইট ব্যাকে পরিবর্তন এসেছে, মার্কাস লোরেন্তের জায়গায় পেড্রো পোরো এসেছেন। তিনি এর আগে একটা ম্যাচ খেলেছিলেন মাঝখানে, এবং যে ম্যাচটায় পুরোটা হ্যাঁ
আপনার ফুল টাইম খেলেছিলেন? পেড্রো পুরো স্টার্ট করেছেন আগের একটা ম্যাচে এবং সেটা সৌদি আরবিয়ার সঙ্গে ছিল। তাদের আইডিয়াটাই ছিল যে তারা আসলে ক্রসে যাবেন এবং যখন ক্রসে যেতে চান পেড্রো পুরোর একটা উইকেট রাইট ফুট আছে, তিনি আসলে ক্রসিংয়ে খুব ভালো এবং ওই ব্যাপারটা এবং তার স্পিড সেটাকে হয়তো ব্যবহার করতে চায় স্পেন এবং স্পেনও হয়তো ধারণা করছে অস্ট্রিয়া তারা হয়তো সিট ব্যাক করতে পারে। সো বলের যোগানটা তাদের খুব ইম্পর্টেন্ট হবে, পজিশন রাখা ইম্পর্টেন্ট হবে, সেই কাজটা হয়তো পুরো হেল্প করতে পারবেন। বাট আমরা লোরেন থেকে কোনো একটা পর্যায়ে দেখতেও পারি সাবডিন হয়ে হয়তো চলে আসবেন, কারণ স্পেন কিন্তু কিছু মুখস্থ সাবস্টিটিউশন করেই ফেলে। সেকেন্ড হাফে দেখি যে প্রচুর পরিবর্তন তারা আনে। বাট দ্য স্টার্স আমি বলবো যে সেখানে ডেফিনেটলি পেড্রি ইন মিডফিল্ড, রড্রি মিডফিল্ডটা কন্ট্রোল করবেন এবং লামিন ইয়ামাল আমার মনে হয় তিনি যতটুকু গেম টাইম পেয়েছেন, 141 মিনিট খেলেছেন এই টুর্নামেন্টে সোফার। ফার্স্ট ম্যাচে খুব একটা গেম টাইম পাননি, সেকেন্ড ম্যাচে তিনি গোল দিয়েছেন এসে। তবে তার যে কন্ট্রিবিউশন শুধুমাত্র একটা গোল স্কোরার হিসাবে না, তিনি যেভাবে বলের যোগানটা দেন, যেভাবে করে ডিফেন্ডারদের অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসেন, এই দুটো ইনেট স্কিল তার মধ্যে আছে। এবং যে মেনশন করছিলেন দুজনই যে লামিন ইয়ামালের অপোজিশনকে একটু সে যেটা করে যে তার অন্য উইং এ একটা স্পেসও ক্রিয়েট করে যেহেতু তাকে কভার করতে হয়, সেই স্পেস ক্রিয়েট করে কিন্তু বায়ানা একটা গোলও পেয়েছেন আগের ম্যাচটায়। সো ওরিয়ার জাবালও গোল পাচ্ছেন তার এই স্পেস ক্রিয়েশনের কারণে। পজিটিভ ব্যাপার যেটা তারা ওলমোকেও রেখেছে, ইজ ভেরি অ্যাটাকিং মাইন্ডেড। তার মানে হচ্ছে তারা অ্যাকচুয়ালি 4টা ফরওয়ার্ড প্লেয়ার নিয়ে খেলছে, 2জন মিডফিল্ডার। সো তারা যদি সাপোজ মিকেল মেরিনোকে রাখতো তাহলে কিন্তু তাদের মিডফিল্ড ভারী হতো। তারা 4-2-4 এর মতোই আছে এটা। তারা কিন্তু অনেকটা ফ্রান্সকে এমুলেট করার চেষ্টা করছে, যে 4জন ফ্লুইড ফরওয়ার্ডকে তারা এখন খেলানো শুরু করেছে। তা না, ইয়ামাল তো মুখে বলে দিয়েছে ফ্রান্স, হ্যাঁ মানে টার্গেটই সেটা আর কি। তো এখন আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল ইজ আ ভেরি ভেরি নাইস মিক্স অফ নেইমার এন্ড মেসি। মানে তার খেলার ধরনটা মেসির মতো, কিন্তু তার জীবনের এনজয় করার ব্যাপারটার খুশি মধ্যে হবে কিন্তু যদি নেইমার আছে। স্পেন ফ্রান্সকে আটকায় দিতে পারে, ওইদিকে ব্রাজিল আর্জেন্টিনা খুব খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, আমি শিওর মানে কেউই আসলে এই দুটো টিমের কাউকে ফেস করতে চাইবে না অন্য ব্র্যাকেট থেকে। প্রবাবলি তারা পর্তুগালকে ফেস করতে কমফোর্টেবল হবে। সেই জায়গাটা আমরা একটু অস্ট্রিয়ার একাদশটা একটু দেখাতে চাই। সেই জায়গায় কি জায়গায় মানে ও এইখানেও খুব একটা পরিবর্তন নেই, একই রকম মনে হচ্ছে আমার জন্য। কোয়াইট সিমিলার, কিন্তু ডাভিড আলাবাকে দেখছি সেন্টার ব্যাক খেলছেন, তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন। লাইমারকে লেফট ব্যাক রাখা হয়েছে। এটা খুব কমন দেখতে পাচ্ছি সেন্টার ব্যাকের ওই জায়গাটায় চেঞ্জটা খেলছে নিয়ে আসা হয় এবং লেফট ফুটের 2জন প্লেয়ারই, লাইমারও লেফট ফুটেড, আলাবাও লেফট ফুটেড, সুতরাং ওদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ আমরা দেখি যে আলাবাকে মাঝে মধ্যে সেন্টার ব্যাকে রাখা হয়, মাঝে মধ্যে লেফট ব্যাক। বাট লাইমারের পেস আছে যেটা আলাবার এই মুহূর্তে হয়তো নাই, সো সেই কারণে হয়তো তাকে ফুল ব্যাক পজিশনে রাখা হয়েছে। সেট পিস নেওয়ার জন্য সাবিৎসার আছেন, যেটা খুবই পজিটিভ। বাট ফরওয়ার্ড লাইনে আমি আর্নোটোভিচকে এক্সপেক্ট করছিলাম তার এক্সপিরিয়েন্স আনার জন্য, বাট ইনস্টেড তারা গ্রেগোরিচকে রেখেছে, যিনি 6 ফুট অ্যাবাভ, একজন টল স্ট্রাইকার, টার্গেট ম্যান হিসেবে খেলবেন। মোস্ট লাইকলি ওই কাউন্টারগুলো থেকে বা সেট পিস থেকে তারা অ্যাকচুয়ালি তাকেই টার্গেট করতে চাইবে, সেখান থেকে একটা গোল দেওয়ার চেষ্টা তারা ডেফিনেটলি করবে। আপনার একটা জিনিস মনে করে লামাল বা আলাবার জায়গায় যে আপনি লেফট ফুটের জায়গায় কথা বলছেন, যখন যাদেরকে পায়ে পাস দেওয়া হয় সেই ওই জায়গা থেকে কি বাড়তি সুবিধা আদায় করা যায়? হ্যাঁ অবশ্যই। লেফট সাইডে যদি আপনার ডিফেন্সে লেফট ফুটেড 2জন প্লেয়ার থাকেন, সে একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক আর সেই সাথে কিন্তু সেক্ষেত্রে গোলকিপারের সুবিধা হয় না, তার মানে সে জানবে না যে কোন ফার পোস্টে যাবে না, তো এইটা একটা ব্যাপার হতে পারে। বাট এইখানে যেটা হয় আমার কাছে যেটা সুবিধা লাগে টু হ্যাভ লেফট ফুটেড প্লেয়ার্স অন দ্য লেফট সাইড অফ দ্য ডিফেন্স, সেটা হচ্ছে আপনি যখন মাঠটাকে বড় করতে চান তখন কিন্তু ন্যাচারালি আপনি একটা ওয়াইড পজিশন ধরতে পারছেন বল রিসিভ করার পর, যেখান থেকে আপনি আইদার ওয়াইড পজিশন থেকে সোজা যাবেন, না হলে ডায়াগোনাল বল দিতে পারবেন। রাইট ফুটেড প্লেয়ার লেফট সাইডে খেললে তখন আপনার অপশনই থাকে কাট ইন করার, তার মানে অপোনেন্ট জানবেই যে আপনি ভেতরে ঢুকছেন, প্রেডিক্টেবল হয়ে যাবেন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে দে হ্যাভ আ গুড ব্যালেন্স ইন ডিফেন্স এজ ওয়েল। আর এখন প্রেডিক্ট ফুটবল খেলার কোনো জায়গায় নেই যেভাবে করা হয়। সেটা হচ্ছে আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমরা অভিষেকের কাছে যেতে চাই কি ম্যাচ হতে পারে স্পেন আর অস্ট্রিয়া, মানে এই জায়গাটায় রেজাল্ট কিরকম? আমি এগিয়ে রাখছি স্পেনকে, টু বি অনেস্ট, কারণ স্পেনের যে মিডফিল্ড, আউটস্ট্যান্ডিং মিডফিল্ড, এবং লাইমালকে আটকাতে হলে ওদের অনেক ভোগাতে হবে। ওর যে রানিং অ্যান্ড ড্রিবলিং আসলে অনেক ভোগাবে অস্ট্রেলিয়াকে। এবং অস্ট্রেলিয়া একটা জিনিস খুঁজতে পারে যেটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। আদারওয়াইজ আমার মনে হচ্ছে না, কারণ স্পেন প্রচুর বল দখলে রাখে, খুবই টেকটিক্যাল খেলে, তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে স্পেন এগিয়ে যাবে। ওকে ফাহিম? না অবশ্যই ভাই যেটা বললো যে রেজাল্ট কি হতে পারে, প্রেডিকশন বলেন আগে। প্রেডিকশন আমার মনে হয় স্পেন অবশ্যই ডেফিনেটলি দে আর হট ফেভারিট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ইন দিস ম্যাচ অলসো দে আর ফেভারিট। বাট খুব একটা যে ইজি ম্যাচ হবে এরকম
না, বিকজ তাদের যদি আমি বলি যে তাদের অস্ট্রেলিয়া যদি আপনি দেখেন ডিফেন্স, তারা কিন্তু ভালো প্যাক ডিফেন্স। আপনি যে যেটা বলেন লাইমার আলাবাকে যে তারা খেলাচ্ছে, আলাবাকে সেন্টার ব্যাক হিসেবে খেলাচ্ছে, লাইমারকে লেফটে খেলাচ্ছে, লাইমার কিন্তু ওভারল্যাপ করে সামনে যেতে পারে, ওর ওই পেসটা আছে এবং ও নেও ওভারল্যাপ করে সামনে যায়। এবং তাদের কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু একটা হয়তো বা ওই কাউন্টার অ্যাটাকের যে মাইন্ডসেটটা সেখানে তাদের কাজে আসবে, কারণ তারা একজন যে ফরওয়ার্ড খেলছেন হি গট আ গুড হাইট, যেটা ভাইয়া বললেন যে তাকে হয়তো বা ওভারল্যাপ করে যে ক্রসগুলো যদি দেওয়া যায় কোনোভাবে মেক করা যায়, তো অস্ট্রেলিয়া উইল গিভ টাফ কম্পিটিশন টু স্পেন, বাট আই থিঙ্ক স্পেন উইল কমফোর্টেবলি উইন লাইক 2-1 or 3-1। ফারাজ ভাই প্রেডিকশন না একটু রিস্কি মেলে না? মেলে না, একবার মিলেছিল এবং স্পেনেরটাই মিলেছিল, ওদের 4-0 জয় যেটা ছিল হোপসো আজকে আপনি যেটা বলবেন এটা মিলে যাবে। 2-0 স্পেনের পক্ষে। 2-0 তাই। আমরা পরশ ভাই একটু যদি লাস্ট আপডেট আপনি দেখতে পাচ্ছিলাম, ব্রাজিল সমর্থক জন্য ছোট একটা আপডেট আছে। রাফিনিয়াকে আমরা দেখেছিলাম আজকে একাকী তিনি অনুশীলনে ফিরেছেন, সিঙ্গেল দলের সঙ্গে করেননি অনুশীলন, তবে নেইমারকে ফুল টাইম দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে। এবং ক্যাসিমিরের কথাও যদি বলি, তিনি হলুদ কার্ড পেয়েছেন না হ্যাঁ, ম্যাচে? গত ম্যাচে। তিনি আসলে ফিফার বেস্ট ডিফেন্সিভ প্লেয়ার হিসেবে দেখা যাচ্ছিল, মানে ক্যাসিমিরোর জায়গায় নিশ্চয়ই এটা মানে করবেন। আপনিও নিশ্চয়ই ওই জায়গায় ব্রাজিলের রাফিনিয়ার জায়গাটা ফেরাটা নিশ্চয়ই আপনার মানে ব্রাজিলের সমর্থকের জন্য সুখবরই বলতাম। সুখবর বটে, তবে আমার তাও সন্দেহ হচ্ছে যে কোয়ার্টার বা সেমির আগে তিনি ফুল ফিটনেসে ম্যাচ ফিট হয়ে আসতে পারবেন কিনা। বাট যেহেতু ট্রেনিং শুরু করেছেন সেটা একটা পজিটিভ দিক, তার মানে খুব অ্যাক্সেলারেটেড ওয়েতে তার চিকিৎসাটা হচ্ছে, কারণ স্বাভাবিকভাবে যে ইনজুরিতে পড়েছিলেন একটা টাইম লাইন ধরেই রাখা হয় যে হিল করতে এতটুকুই টাইম লাগবে, এখানে কেউ জোরাজুরি করার কিছু উপায় নাই। বাট যেহেতু তিনি ট্রেন করতে নেমেছেন, আমার মনে হয় তার ভিতরে একটা তাগিদ আছে, ডেসপারেশন আছে, সবাই আমরা চাইছে শুভকামনা জানাই ব্রাজিল টিমের জন্য। পারভেজ ভাই, ফাহিম, অভিষেক তিনজনকে আমাদেরকে মানে আসবার জন্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার প্রেডিকশনগুলো মিলে যাক, আপনার তিনজনেই যদি স্পেনের দলে, দেখা যাক কিছুক্ষণ পরে রেজাল্টটা পাওয়া যাবে। দর্শক আপনারাও আর খেলা দেখতে থাকুন, নিশ্চয়ই এই স্পেন এই ম্যাচ নিশ্চয়ই আপনারা উপভোগ করতে চাইবেন। বিশ্বকাপ জমে উঠেছে এবং আপনাদের যে অপেক্ষা আর্জেন্টিনা সে কেপ ভার্দের ম্যাচ, তার জন্য প্রস্তুত হয়ে থাকুন। গভীর রাতে বিশ্বকাপ দেখছেন, রোমাঞ্চটা যাচ্ছে। আশা করি বিশ্বকাপের এই সময়টা আপনাদের আরও ভালো সময় থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে কাল আগের সময় যমুনার পর্দায়।